তো নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাই আজকের একটা গুরুত্বপূর্ণ সেশনে। তো আজকে আমরা আজকে যে ডেট অর্থাৎ আজকের যে ডেটটা আমরা দেখতে পাচ্ছি, আজকে হচ্ছে আমাদের 22 ফেব্রুয়ারি। ঠিক আছে ভাই? তো 22 ফেব্রুয়ারি 2026 ইংরেজিতে আমাদের ওয়েস্ট বেঙ্গলে একটা টেট পরীক্ষা হয়েছিল, স্পেশাল এডুকেশন টিচার রিক্রুটমেন্ট বলে। এখানে প্রাইমারি এডুকেশনের জন্য ডাব্লিউবি বোর্ডের তরফ থেকে একটা পরীক্ষা নেওয়া হয়েছিল। তো এই প্রশ্নে বাংলা কি প্রশ্ন এসেছিল এইগুলো আজকে আমরা দেখে নেব, এবং সঙ্গে তার আনসার কি হতে পারে এবং সঠিক উত্তর কি হতে পারে সেটা আমরা দেখার চেষ্টা করব। তো এই উত্তরগুলো কিন্তু আমার নিজের মতো করে তৈরি করা উত্তর। তো এখানে এক দুইটা উত্তর অফিসিয়াল আনসার কির সঙ্গে বেমিল হতে পারে, তো সেটা আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে নেবেন। তো দেখুন, প্রথমে আমরা একটা কবিতা দেখেছিলাম, তো একটা দীর্ঘ একটা বিরাট একটা কবিতা। ঠিক আছে ভাই? তো এই যে কবিতা, এই বিরাট কবিতা থেকে আমরা যেটা প্রশ্ন এখানে দেখেছিলাম, এখানে দেখুন, কাণ্ডারহীন বালুকা বেলায় চোখ পুড়ে মরে দূরে। এখানে চোখ পুড়ে মরার কারণ কি? তো এটা কারেক্ট আনসার আমাদের হয়ে যাবে হতাশা। কবির মনে হতাশা সৃষ্টি হয়েছিল, এই জন্য তিনি বলেছেন যে চোখ পুড়ে মরার কারণ এখানে তিনি হতাশাকে দেখিয়েছেন। তারপর এখানে আমরা এই যে যেটা ক্রতুকৃতম, ক্রতুকৃতম যদি দেখি তো অপশন নাম্বার বি হবে কারেক্ট আনসার। ক, র, ও, ত, উ, যেমন ক্রতু কৃতম, এই দেখুন কৃ, তো, ম, এটা হচ্ছে তার সঠিক। যদি আমরা বর্ণ বিশ্লেষণ করি তাহলে অপশন নাম্বার বিটা আমাদের দাঁড়াবে কারেক্ট আনসার। তো এই পরীক্ষা যে বা যারা দিয়েছেন, আপনাদের কার কোনটা সঠিক হয়, অবশ্যই কার কতটা প্রশ্ন সঠিক হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবার ঈশান, ঈশান বলতে আমরা যেটা সহজ ভাষায় জানি, এটা হচ্ছে উত্তর এবং পূর্ব দিকের যেটা মধ্যবর্তী কোণ থাকে, এটাকে আমরা ঈশান কোণ বলে থাকি, আমরা সবাই জানি। সুতরাং এখানে কারেক্ট আনসার হবে অপশন নাম্বার এ। গিরগিটি শব্দের যেটা সঠিক সমার্থক শব্দ হিসাবে যেটা আমাদের কবিতায় ব্যবহৃত হয়েছে, এটা মোটামুটিভাবে বোঝা গেছে এটা কারেক্ট আনসার, প্যান্ডার হওয়ার কথা। দেখা যাক অফিসিয়াল আনসারকে কি প্রকাশ করে। তো এটা প্যান্ডার হওয়ার কথা এখানে আমরা দেখতে পেয়েছিলাম। উজ্জীবনের আশা নিহিত রয়েছে, কবির যেটা আশা, কবির যেটা আশা আকাঙ্ক্ষা, এটা তিনি স্বপ্নের মধ্যে ওনার নিহিত রয়েছে যে যদি আদৌ এই ধরনের হতো। স্বপ্ন মানে তিনি ভবিষ্যৎ পরিকল্পনা করেছিলেন, তার জীবনটা অন্ধকারে চলে যাচ্ছে, এই ধরনের কিছু কথা এখানে বলা হয়েছিল। সুতরাং এটা কারেক্ট আনসার, স্বপ্নে হওয়ার কথা। তারপর দেখি মহাকাল আজ দক্ষিণ কর প্রসারে আমার এদিকে। এখানে মহাকালের দক্ষিণ কর প্রসারের দিক কি, যতই যা কিছু হোক কবি নিজেকে আত্মসমর্পণ করবেন, এই কথা এখানে বলা হচ্ছে। কোয়েশ্চন নাম্বার 36 এর ডি, আত্মসমর্পণ করা ইজ দ্য রাইট আনসার। ঠিক আছে, আমি শুধু আজকে আনসারগুলো বলছি। তারপর দেখুন 37 থেকে 45 আমাদের একটা গদ্যাংশ দেওয়া আছে। তো একটা দীর্ঘ গদ্যাংশটা আমরা এবার দেখে নেব, গদ্যাংশ থেকে কি প্রশ্ন এখানে এসেছিল। তো গদ্যাংশ থেকে সঠিক যে ঘটনাক্রম আমরা সিটেটে যে ধরনের পাই, যে লাইন দেওয়া থাকে এবং কোন লাইনটা প্রথমে আছে, কোন লাইনটা সবে প্রথমে আছে। তো আমরা প্যাসেজে দেখেছিলাম করতার সিং গাইতে চেষ্টা করেছিল, এটা সবের প্রথমে আছে। তো যেহেতু এটা সবের প্রথমে আছে, তার মানে অপশন নাম্বার ডি হবে এখানে কারেক্ট আনসার, কারণ ডিতে 4 নম্বরটা প্রথমে আছে, তার মানে 4 নম্বরটা এখানে কারেক্ট আনসার হবে। অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন। গীতের ধ্বনি এখানে সেখানে যায়, তো এখানে সেখানে এটা কি ধরনের সর্বনাম? তো আমরা সর্বনাম পদ যখন আপনাদের পড়িয়েছিলাম তখন আমরা বলেছিলাম, তো এটা হবে নির্দেশক সর্বনাম। ঠিক আছে, এখানে সেখানে এটা হচ্ছে একটা নির্দেশক সর্বনাম। যখন বৃষ্টি হলো তখন বাইরে যাব না, এই যে যখন তখন, এটা হচ্ছে সাপেক্ষ সর্বনাম। এই ধরনের সর্বনাম পদের অনেকগুলো প্রকারভেদ আমরা করেছি, আপনারা দেখতে পেয়েছেন। ইদানিং শব্দটা কি, ইদানিং কি ধরনের পদ? ইদানিং, তো ইদানিংটা হচ্ছে এক ধরনের অব্যয় পদ। কি ধরনের? এটা অব্যয় পদ। ফৌজদের মুখে এই গীত শ্রবণে নাল ঝরতে লাগলো। নাল মানে এখানে রক্ত ইঙ্গিত করছে, যে নাল কিংবা লাল বা রক্ত ঝরতে লাগলো এখানে বলা হয়েছে। তো কোয়েশ্চন নাম্বার 40 এর কারেক্ট আনসার এটাকে বলা হয় অ্যাসিমিলেশন, যে লালের পরিবর্তে এখানে নাল ব্যবহার হয়েছে, সুতরাং এখানে একটার বিপরীতে আর একটাকে সৌন্দর্য প্রকাশের জন্য ব্যবহার করা হয়েছে, দ্যাট ইজ কল সমীভবন ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন। তারপর হচ্ছে 41, সে তৎক্ষণাৎ বাহাতের আঙ্গুল কামড়ালো। বাহাতের আঙ্গুল কামড়ানোর কারণ কি?
আমরা পেয়েছি যে দেখেছিলাম যে বিদ্যুৎ চমকেছে, এটাও ঠিক। বন্দুক ধরে ধরে বাহাত অবশ হয়ে গেছে, এটাও ঠিক। তো এটা রোমাঞ্চ জেগেছে, এটা কিন্তু ভুল, কারণ রোমান্স এবং রোমহর্ষ এটা কিন্তু দুইটা আলাদা জিনিস। এখানে পেসিজে দেওয়া হচ্ছে রোমহর্ষ, দেখবেন ভালো করে আপনারা। আর রোমহর্ষ আর এখানে বলেছে রোমান্স, দুইটা কিন্তু দুইটা জিনিস, সুতরাং এটা তো হচ্ছে না। তো দুটোটা পাচ্ছি, তো দুইটার কারণে কি হচ্ছে, তার মনে ভয় পেয়েছে, তার ভয় জাগ্রত হয়েছে, যার কারণে সে আঙ্গুল কামড়াচ্ছে। তো কারেক্ট আনসার সে ভয় পেয়েছে, এটা হওয়ার কথা। বাকিটা অফিসিয়াল আনসারকে কি দেবে সেটা দেখা যাবে। তারপর দেখানে যেখানে জানালার পাল্লা দুলছে, এখানে পাল্লা, এই যে পাল্লা যেটা শব্দ বা এটা ধ্বনি, এই ধ্বনি পরিবর্তনের যেটা ক্রিয়াশীল রোল, এটা কোনো এখানে মধ্যস্বর লুপ পাওয়ারও নাই, আদি স্বরা গমেরও নাই, অন্তঃস্বরা গমের নাই, সুতরাং বিপ্রকর্ষ একটা এই ক্ষেত্রে কারেক্ট আনসার হয়ে যাবে। চিঠির প্রসঙ্গ এবং আলোর হিলমিল তাকে খাকি পোশাকের মধ্যে রাখেনি। এত যে গুল্লিবদ্ধ দেহ, বারুদের গন্ধ, ভেঙে পড়ার আওয়াজ, এই সব কিছু, এই বাক্যটা কি ধরনের বাক্য? এটা হচ্ছে সবগুলো এখানে সরল, জটিল, যৌগিক সবগুলো এখানে মিশ্রিত আছে, সুতরাং দ্যাট ইজ নোন এজ মিশ্র বাক্য ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন। ক্লিয়ার? তার হাতের উল্কিকৃত পরিটি এই স্পন্দনে কেমন যেন জাগ্রত, রসিলা এবং সোহাগিনী বলে বোধ হয়। এই স্পন্দনের কারণ কি ছিল? কোয়েশ্চন নাম্বার 44 আমরা পেয়েছি, যদি দেখি তাহলে কারেক্ট আনসার হয়ে যাবে এখানে অপশন নাম্বার বি। ফৌজটি ঘুমে ঝুঁকে ঝুঁকে পড়ছিল, যার কারণে তার যে কেমন যেন তার মধ্যে রসিলা সোহাগিনী বলে মনে হয়েছিল। এখানে অনেকগুলা ইংরেজি শব্দ আমরা দেখেছিলাম, সুতরাং মোট 13টি ইংরেজি শব্দ আমরা পেয়েছি বেছে বেছে। তো এই 13টি ইংরেজি শব্দ আমাদের এই গদ্যাংশতে দেওয়া আছে। তো এই ছিল আমাদের গদ্য পদ্য। এবার আরো কিছু ব্যাকরণও আছে, তাছাড়া আমাদের প্যাডাগজি সেকশনও কিন্তু এখানে আছে। তো জানা থেকে অজানা, তো নন টু আননোন আমরা ইন্ডাকটিভ মেথডে যাই, সুতরাং আরোহী পদ্ধতি 100% কারেক্ট ভাই। জিহ্বা শিকড়ীয় যেটা ধ্বনি, জিহ্বা শিকড়ীয় ধ্বনি, কোয়েশ্চন নাম্বার 47, এটারও কারেক্ট আনসার হবে, এটা হবে থ ইজ দ্য রাইট আনসার, থ। তারপর হচ্ছে দুটি শব্দের বানান এক, উচ্চারণও এক, কিন্তু অর্থ আলাদা, এটাকে বলা হয় সমর রূপ। এটাকে কি বলা হয়? সমর রূপ বলা হয়। দুইটা শব্দের বানান এক হবে, উচ্চারণও এক হবে, কিন্তু অর্থ আলাদা হবে, এটাকে আমরা সমরূপ বলতে পারি। সমধ্বনি, ধ্বনি বলতে বানান এক নাও হতে পারে, বানান এক না হয়েও কিন্তু সমধ্বনি হয়ে যায়। দ্য সাইকোলজি অফ মিনিংফুল ভার্বাল লার্নিং, এই বইটির প্রণেতাকে? এটা ছিলেন ডেভিড আসুবেল ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন। 49 কমন কোয়েশ্চন, আপনারা অনেক করেছেন। এসএলডি এই যে পরিভাষা, এটার প্রবক্তা কে ছিলেন? কোয়েশ্চন নাম্বার 50, এটা হচ্ছে স্যামুয়েল এ ক্লার্ক ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন। যারা দিয়েছেন 100% কারেক্ট ভাই। একটি মাত্র শব্দের প্রভাবে যদি অন্য কোনো শব্দের রূপ পরিবর্তন হয়, তখন আমরা তাকে বলতে পারি 51, এটার কারেক্ট আনসার হয়ে যাবে অভেদ। শব্দের পরিবর্তন হয়ে যায়, দ্যাট ইজ কল অভেদ ইজ দ্য রাইট আনসার। নিচের যেটি আদর্শ পাঠের বৈশিষ্ট্য নয়, আদর্শ পাঠ, তো এটা কারেক্ট আনসার হবে ধীরতা, কারণ ধীরতাটা আদর্শ পাঠের বৈশিষ্ট্য নয়। আদর্শ পাঠের বৈশিষ্ট্য হচ্ছে সাবলীল পাঠ, সাবলীলভাবে পড়তে হবে, ধীর গতিতে পড়তে হবে না, একটা ফ্লুয়েন্সি থাকবে। ধীর গতিতে মানে সে সবসময় স্লো পড়বে, শুধুমাত্র স্লো পড়লে সেটা আদর্শ পাঠ হয় না। সুতরাং এখানে ধীরতার জায়গায় দেওয়া উচিত ছিল সাবলীল পাঠ। তো ধীরতা সেটা বৈশিষ্ট্য নয়, এটা হবে এই ক্ষেত্রে কি কারেক্ট আনসার। উষ্ট বর্ণ, তো এখানে উষ্ট ব্যঞ্জন ধ্বনি যদি আমরা দেখি, তাহলে প, ফ, ব, ভ, ম এইগুলা হচ্ছে আমাদের উষ্ট ব্যঞ্জন ধ্বনি। কোয়েশ্চন নাম্বার 53, তো এটা কারেক্ট আনসার হয়ে যাবে ভ। প, ফ, ব, ভ, ম এই সবগুলা হচ্ছে উষ্ট ব্যঞ্জন ধ্বনি। সেমিকোলন, সেমিকোলনকে যদি আমরা বাংলায় বলি, এটাকে বলা হয় কি অর্ধচ্ছেদ। সেটা দাড়ি থেকে একটু কম আর কমা থেকে একটু বেশি সময় বিরতি নেওয়া হয়। দাড়ি থেকে একটু দাড়ি থেকে একটু কম আর কমা থেকে একটু বেশি সময় বিরতি নেওয়া হয়, যেটাকে বলা হয় অর্ধচ্ছেদ, এবং যেটার ইংলিশ নাম আমরা জানি, এটা আমরা জানি কি সেমিকোলন। ঠিক আছে, ক্লিয়ার? যেটাকে আমরা এই ধরনের চিহ্নে আমরা লিখতে পারি, একটা বিন্দু নিচে কমা থাকে, এই ধরনের আমরা সেমিকোলনকে বুঝাই। শব্দের মধ্যে যদি স্বরধ্বনি লুপ হয়, শব্দের মধ্যে যদি স্বরধ্বনি লুপ হয়, তাহলে আমরা এটাকে কি বলতে পারি? এটা হচ্ছে সম্প্রকর্ষ। ক্লিয়ার আনসার, এটা হচ্ছে
যদি শব্দের মধ্যে স্বরধ্বনি কিংবা স্বরবর্ণ যদি লোপ পায়, এটাকে আমরা সম্প্রকর্ষ বলতে পারি। শোনার ক্ষেত্রে বাধা নয়। দেখুন, আগ্রহের অভাব থাকলে এটা বাধা হবে, ভয় বা উদ্বেগ থাকলে তার বাধা হবে, শব্দের অস্পষ্টতা বা অনেক হাল্লা চিৎকার থাকলে শুনতে পারবে না, এটা ঠিক আছে। কিন্তু আত্মবিশ্বাস এটা তার বাধা নয়। সুতরাং আত্মবিশ্বাস ইজ দ্য রাইট অ্যান্সার অফ দিস কোয়েশ্চন। পেডাগজির প্রশ্নগুলো অনেক সহজ প্রশ্ন এসেছে, গ্রামার থেকে যদিও একটু ঘুরিয়ে ফিরিয়ে বা প্যাসেজ কবিতা একটু টান দিয়েছে। মাল্টি ল্যাঙ্গুয়েজ এডুকেশন বলতে কি বোঝায়? মাল্টি ল্যাঙ্গুয়েজ মানে বহুভাষিক যেটা শিক্ষা, এটা হচ্ছে মাতৃভাষাকে শিক্ষণের মাধ্যম হিসাবে ব্যবহার করে ক্রমান্বয়ে অন্য ভাষা যুক্ত করা। মাতৃভাষা থাকবে, সঙ্গে আমরা অন্য ভাষাও শিখবো, দ্যাট ইজ কল্ড মাল্টি ল্যাঙ্গুয়েলিজম। কবিতার পাঠকে কি বলা হয়? এটা হচ্ছে রসবোধমূলক পাঠ। যারা আমার পেডাগজি ক্লাস করেছেন, সিটেটের ক্লাসগুলো যারা করেছেন আমার ইউটিউব চ্যানেল থেকে, তারা আমি জানি 100% পেডাগজির একটা প্রশ্ন আপনারা ভুল করবেন না, এটা গ্যারেন্টি। তো বাংলা গ্রামারে এত ডিপলি আমাদের সিটেটে আসে না, তাই সবগুলা গ্রামার আমাদের করানো হয়নি। তো যদি আপনারা চান যে স্যার WB টেটের জন্য, আপার প্রাইমারি বা প্রাইমারি টেটের জন্য আপনি বাংলা ব্যাকরণের এই যে প্রশ্নের প্যাটার্ন অনুযায়ী আপনি ক্লাস স্টার্ট করুন, তো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আমরা এই সবগুলো টপিক এক এক করে আপনাদেরকে কভার করার চেষ্টা করব পরবর্তী WB টেটের জন্য। কোনো একটি ক্রিয়া যদি একাধিক পদ দিয়ে তৈরি হয় সেটাকে কি বলে? তো সেটাকে বলে যৌগিক ক্রিয়া। কোনো একটা ক্রিয়াপদ যদি একাধিক পদ দিয়ে গঠিত হয় সেটাকে যৌগিক ক্রিয়া বলে। তো যৌগিক ক্রিয়া নাই, তো যৌগিক ক্রিয়ার অপর নাম হয়ে যাবে কি? সংযোগমূলক ক্রিয়া। এটা কারেক্ট আনসার, যৌগিক ক্রিয়া হওয়ার কথা ছিল। তো যৌগিক ক্রিয়া কিন্তু এখানে অপশনে নাই, তো যৌগিক ক্রিয়ার অপর একটা নাম আমরা এখানে বসাতে পারি, সংযোগমূলক ক্রিয়া। শেষ প্রশ্ন এবং আজকের ক্লাসের লাস্ট প্রশ্ন এবং পরীক্ষার লাস্ট প্রশ্ন বাংলার। পাঠ পরিকল্পনার যে স্তরে শিক্ষার্থীর অর্জিত শিক্ষণের মূল্যায়ন করা হয়। আমরা যখন লেসন প্ল্যান তৈরি করি তখন মূল্যায়ন আমরা কোথায় দেই? মূল্যায়নের একটা নির্দিষ্ট মূল্যায়ন স্তর আছে, যে স্তরটা একদম শেষে। প্রথমেই হবে প্রস্তুতি স্তর, তারপর হবে উপস্থাপনের স্তর, প্রেজেন্টেশন। প্রথমে হবে প্রিপারেশন, তারপর হচ্ছে প্রেজেন্টেশন, তারপর হচ্ছে অ্যাপ্লিকেশন, আর এরপর হবে কি? এভালুয়েশন। তো এখানে দেখুন একটা আপনাদের ট্রিক বা এখানে একটা পেজ লাগিয়ে দিয়েছে, এটাকে বলা হচ্ছে উপস্থাপন উত্তর স্তর, মানে উপস্থাপনের পরে হয়। তো আলটিমেটলি সেটা উপস্থাপনের পরেই হবে মূল্যায়ন, তাই না? উপস্থাপনের পরে কি হয়? মূল্যায়ন হয়, একদম লাস্ট যেটা স্টেপ। তো এটা কারেক্ট আনসার আমাদের প্রস্তুতি সবে প্রথমে হবে, তারপর হবে উপস্থাপন, তারপর হবে প্রয়োগ, তারপর হবে যেটা সেটা মূল্যায়ন স্তর। তো মূল্যায়ন স্তরকে আমরা বলতে পারি উপস্থাপন উত্তর স্তর অ্যাকর্ডিং টু অপশন। এখানে একটু পেজ লাগিয়েছে আপনাদেরকে, উপস্থাপন উত্তর মানে পরে। তো উপস্থাপনের পরে, তো উপস্থাপনের পরে প্রয়োগ আসবে, প্রয়োগের পরে উপস্থাপন উত্তর আসবে, মানে আলটিমেটলি উপস্থাপনের পরেই তো আসছে। তো তার মানে অপশন নাম্বার ডি এই ক্ষেত্রে হয়ে যাবে কারেক্ট আনসার। তো এটা ছিল আমার ব্যক্তিগত রিসার্চ করে যে আনসারগুলো পেয়েছি। তো আবারও বলছি, এই প্রশ্নগুলো থেকে আপনাদের কার কয়টা কারেক্ট হলো অবশ্যই জানাবেন, এবং এখান থেকে আমাদের যেটা প্যাসেজ রিলেটেড বা কবিতা রিলেটেড একটা বা দুটা প্রশ্ন হয়তো অফিসিয়াল আনসার কি থেকে মিসম্যাচ হতে পারে। তো সেই সম্পর্কে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে নেবেন, কারণ কোনো প্রশ্ন আছে যে মানে এমন কিছু প্রশ্ন আছে প্যাসেজের ক্ষেত্রে বা কবিতার ক্ষেত্রে যে এখানে দুটা প্রশ্নই কিন্তু এখানে কারেক্ট বলে মনে হয়। তো অফিসিয়াল আনসার কি কোনটা ধরবে সেটা বলা যাচ্ছে না। যেমন ফর এক্সাম্পল এই যেটা বললাম, এই দেখুন এখানে বিদ্যুৎ চমকাচ্ছে, এটাও আমরা পাচ্ছি প্যাসেজে। বন্দুক ধরে হাত পা অবশ হয়ে গেছে, এটাও আমরা পাচ্ছি প্যাসেজে। সে তার ফলে সে ভয় পাচ্ছে, এটাও আমরা বুঝতে পারছি, এটা তো হচ্ছে না। তো এখানে দেখতে গেলে তিনটা প্রশ্ন কারেক্ট আনসার, তো বেশি কারেক্ট হচ্ছে এইটা আমার মনে হচ্ছে। তো এবার অফিসিয়াল আনসার কি কোনটা দেবে? হয়তো 1 নম্বর দিতে পারে, যদি দিয়ে দেয় তাহলে ভুল না, কিন্তু কারণ প্যাসেজে দেওয়া আছে বন্দুক ধরে তার বাঁ হাতটা অবশ হয়ে গেছিল, তার জন্য আঙ্গুল কামড়াচ্ছে, এটাও কিন্তু কারেক্ট মনে হচ্ছে, এটাও কিন্তু প্যাসেজে আছে। তো এই ধরনের কিছু প্রশ্ন আছে যেগুলা আদৌ অফিসিয়াল আনসার কি কোনটাকে গ্রহণ করবে সেটা বলা যাচ্ছে না। তো এই জন্যই প্যাসেজের 1-2টা প্রশ্ন আমার আনসার কি থেকে ব্যতিক্রম হতে পারে। তো সেটা আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে নেবেন। কার কয়টা আনসার কারেক্ট হলো সেটা অবশ্যই আপনারা জানাবেন। ক্লিয়ার? আর এই ধরনের ক্লাস যদি চাই অবশ্যই কমেন্ট বক্সে আপনারা জানাতে ভুলবেন না। ধন্যবাদ। জয় হিন্দ।